নমস্কার, শুভ্র রাত্রির আরও একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। এখনো আমাদের রাজ্যে হাজার হাজার মানুষ ত্রাণ শিবিরে রয়েছেন। এখনো এই রাজ্যে অনেকগুলো ত্রাণ শিবির রীতিমতো সজাগ দিনের 24টা ঘন্টায়। এখনো এই শহর এবং রাজ্যের নানা প্রান্ত থেকে বিভিন্ন সংস্থা, সংগঠন এবং ব্যক্তি অনেকে নিজেদের মতো করে মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর কাজটুকু করছেন। একইভাবে চেষ্টা করছে সরকার বাহাদুর। রাজ্যের প্রতিটি জেলা প্রশাসন কার্যালয় দিনরাত সজাগ। পুলিশ প্রশাসন, বিদ্যুৎ দফতর, স্বাস্থ্য দফতর এবং সংশ্লিষ্ট অন্যান্য দফতরগুলো সমানভাবে কাজ করছেন। ঠিক একইভাবে সজাগ বন দফতর। আমাদের আজকের এই আলোচনায় আমরা আপনাদের খোলামেলাভাবে অনুরোধ করতে চাই, বিনম্রভাবে অনুরোধ করতে চাই যে এখনো কিন্তু আমরা বিপদ মুক্ত হতে পারিনি। কেন হতে পারিনি, কি কি বিপদ আমাদের চোখের সামনে চারপাশে ঘুরঘুর করছে তা আপনারা সহজেই অনুমান করতে পারেন। আজকেই কিছুক্ষণ আগে PB24 এর পর্দায় আপনারা দেখেছেন মাত্র 5 বছরের ছোট্ট এক শিশু এই ভয়ঙ্কর বন্যা সে দেখেছে, বেঁচে গেছে, কিন্তু আজকে দাদুর সঙ্গে মাছ ধরতে গিয়ে সে মারা গেল। 5 বছরের এই সন্তানটি যখন মৃত্যুবরণ করলো তখন মনে রাখতে হবে এর পেছনে কিন্তু কোথাও না কোথাও বর্তমান বন্যা পরিস্থিতি। আমাদের প্রতিদিনকার এই আয়োজনগুলোতে আমরা চেষ্টা করি আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে এই কথাগুলো বারবার বলার। ইফরান হোসেন 5 বছরের দাদুর সঙ্গে মাছ ধরতে গিয়ে সোনামুড়ার মধুবন কলেজ টিলা এলাকায় মৃত্যুবরণ করেছে। অন্যদিকে ত্রাণ শিবির থেকে কর্মস্থলে আসার পরেই এক বৃদ্ধ তিনি প্রয়াত হন। মৃতের নাম শুক্লাল রবিদাস। সোনামুড়া বালিকা বিদ্যালয়ের প্রশাসনিক সহায়তা শিবিরে আশ্রয় নিয়েছিলেন তিনি এবং তার পরিবার। আজকেই আমরা দেখলাম উদয়পুর খিলপাড়ার বাসিন্দা মোফজ্জল হোসেন এবং তার খুড়তুতো ভাই আরিফ হোসেন বাড়ি থেকে নানুয়া দিঘির পার ত্রাণ শিবিরে আসছিলেন। কলা গাছের ভেওরা বানিয়ে তারা আসার সময় বৈঠা হিসেবে ব্যবহৃত যে বাঁশ তা বিদ্যুতের তারে লেগে যায়। দুই ভাই বিদ্যুৎ স্পৃষ্ট হন। গোমতী জেলা হাসপাতালে আনার পর মোফজ্জল হোসেনকে মৃত বলে ঘোষণা করা হয়। অন্যদিকে উদয়পুর তৈনানীতে বিদ্যুতের খুঁটি সারাই করতে গিয়ে উপর থেকে নিচে পড়ে মৃত্যু হয় রাজু দেবনাথের। বয়স 35 বছর। বাড়ি উদয়পুর দুধ পুষ্করণী এলাকায়। তিনি একেবারে খুঁটি সহ নিচে পড়ে যান। আমাদের আজকের এই আলোচনায় আমরা এই যে ঘটনাগুলো আপনাদেরকে বলছি, এই ঘটনাগুলো বিপদ সংকেত। এই ঘটনাগুলো আজকে ঘটে গেছে, এদেরকে তো আর পাওয়া যাবে না। এরা তো আর কোনোদিন এই পৃথিবীর আলো বাতাস কিছুই আর পাবে না। কিন্তু আগামীকাল কি হবে? আপনারা যারা ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে চলাফেরা করছেন, এই বন্যা কবলিত আমাদের রাজ্যের নানা এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, হয়তোবা মাছ ধরতে যাচ্ছেন, বিকেলবেলায় একটু ঘর থেকে বেরোচ্ছেন বা হয়তোবা ত্রাণ শিবির থেকেই বেরোচ্ছেন, পিচ্ছিল পথ, পুকুর পাড়, নদীর পাড়, এখনো পলিমাটি, এখনো বালি, এখনো নানা জায়গায় জলের ছাপ। এই বিষয়গুলো থেকে আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে। প্রশাসনিক কর্মকর্তাদের কাছেও আমাদের বিনীত অনুরোধ থাকবে, অন্তত শিশুদের ক্ষেত্রে তারা কে কোথায় যাচ্ছে সেই বিষয়টিতে যদি একটু নজরদারি বাড়ানো যায়, পুলিশ প্রশাসন এই জায়গাটিতে যদি একটু সহযোগিতার হাত বাড়ান এলাকাবাসীদের সঙ্গে, কিছু সুনির্দিষ্ট নিয়মাবলী যদি আমরা এখন আপাতত করে দিতে পারি ত্রাণ শিবিরগুলোর জন্য প্রশাসনিক কার্যালয়গুলোর তরফে, তাহলে আমার মনে হয় অন্তত পক্ষে কিছু বিপদ থেকে বাঁচা সম্ভবপর হবে। আপনাদের প্রত্যেককে নিয়মিতভাবে আমরা যখন এই বিষয়গুলো বলি, আমরা চাই আগামীকালকের প্রভাতটি সামান্য সুন্দর হোক। পরপর এই ঘটনাগুলো কি ঘটেছে, কি হলো, সেখানকার লোকজন কি বলছেন, কি পরিস্থিতি, কি প্রেক্ষাপট, সেখানকার ছবি কি বলছে আপনাদের একটু দেখাতে চাই। দেখুন।
তোর লাগে মাছর করে তুই আমার রে আমার লাগা তুই আমার ডেরা করছিস না দই আমরা খাওয়াই তুই না রে ও ডেরা রে ও ডেরা ও ডেরা রে ও ডেরা রে ও ডেরা মানে যাতে ফিরতেছে হ্যাঁ বলটা মাছতে দিকে পুকুর বাড়ির দিকে গেছে। আমি প্রথম করে বলটা লেগেছি, বলটা লেগে এই দিকটা একটা মানে মৃত্যুতে ভাসতেছে। আমি প্রথম ভয় পেয়ে গেছি, তারপরে আমি তারা ডাকতেছি, তারা আমার লোক একটা এত কইতেছে যে এটা বল তাল তাল। আমি জানি এটা তাল না, এটা তো মৃত্যুতে ভাসতেছে। আমরা তারাই দেখি তাই হেলা মৃত্যু ভাসতেছে। পুকুরে কি তোমরা লোক খেলতে গেছে না অন্য? না না আমরা লোক খেলতে গেছে না। হ্যাঁ দাদার লোক আছে মাছ ধরতো। আমরা 2-3 বার হ্যাঁ উঠাই দিছি বাড়ির দিকে, হ্যাঁ আবার গেছে। বয়সটা কত তার? এই তো অনুমানিক 6-6। মাছ ধরছিলেন? কই মাছ ধরছেন? তারপর নাতি আপনার সাথে গেছিল না আপনি পরে গেছেন? না পরে পরে উড়ি গেছে কি দোয়ানো হাগে গেছে কি তুই নামি যায় রে ফুটফুট নেমে গেছে। কেউ দেখছেন না আপনারা? রাজ্যের ফুলানি বল খেলো যাও কেউ দেখছে না। অনেকে খেলাধুলা করে। কোন জায়গা দিলে? এটা মধুবন এই ওই মাস্টারপাড়ার এই দিক দিয়া এখানে একটা লিগ আছে, লিগের পাশে অন্য খেলাধুলা করে, সবাই বসি দিয়ে মাছ ধরে। দাদার লগে গেছিল মাছ ধরতে কি দাদা মনে হয় তারা অনেকবার ফ্লাইনে কয়েকবার তারা ফিরে দিয়েছিল আওয়ার জন্য, কিন্তু তুই বারবার এদিকে যায়। কিন্তু কদ্দুর 5 মিনিটে যাইয়া তুই পুষ্করিণী সাইডেই ঘুরে গেছে, এটা কেউ কইতে পারে না। পরে ফ্লাইন জন বল আনতে গেছে, বল আনতে যাইতে ঘুরে গেছে, কিন্তু বল পাইতে যায় নিচে হয়েছে মাটির নিচে। জায়গাতে মরা পুষ্করিণী? হ্যাঁ পুষ্করিণীতে জায়গা। কি নাম তার? দাদার নাম কি? দাদার নাম হলো চান মিয়া। বাবার নাম? বাবার নাম হলো উদ মিয়া। বয়স কত হইব তার? তার বাচ্চাটা বয়স 6 বছর হইব। আমি কেমনে গো ভিতরে নাকি বেড়া দিয়া মাছ লাগিয়ে গেছে কারেন্ট হইতে বাড়িতে মারা গেছে কারেন্ট লাগিয়ে। কয়জন মারা গেছে? একজন মারা গেছে, আরেকজন আনছে আধা মরা। আরেকজন কেডা? আমার কাকা তো ভাই কাকা তো ভাই। একজনের নাম কি যে মারা গেছে? এর নাম মারা গেছে আর আছে। কোন জায়গায় আপনার বাড়ি? রোগীর বাড়িতে তুলেছিল। কই আইতে আসলো? শিবিরে তুলেছিল ভাত খাওয়ার লাগিয়া। কোন শিবিরে? কোন জায়গায়? নানা দিঘির পাড়? পশ্চিম গিলপাড়া নানা দিঘির পাড়। বাড়ি কই আসলো? হ্যাঁ আচ্ছা, কোন জায়গাতে আপনারা কাজ করছিলেন? তৈলানি। কি কাজ? ইলেকট্রিকের ওই পিলারের কাজ নাকি? কোন সময় ঘটনাটা? 2টা। আচ্ছা, পিলারে কি কাজ করছিল? পিলার মানে কাজ পিলার আছে, একটা পিলার কাজ আমরা যারা কাজে গেছে সবাই পিলার পুরো দেখছি আমরা পার্কিং গেছে সামনে আগে তারা টিভি দিয়ে আউট করে আসে পুরো আস্তে আস্তে একটা গর্ত করতে ধরছি যে গতিটা যেন ঘুরবে গর্তটা ধরেন আক্রমণ করছি এইসবই আমরা টিভি গেছি। খাওয়া দাওয়ার পরে থেকে তোমরা এমন সিঁড়িটা লাগাই আমি আস্তে করি সিঁড়ি লাগাইছি, সিঁড়ি লাগাই সিঁড়ি বান। অনুরোধ, সবাই বাচ্চাদের প্রতি সবসময় নজর রাখতে হবে, আর সহ্য হয় না। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা আপনাদেরকে বলতে চাই, এই যে মা তিনি কাঁদতে কাঁদতে একেবারে রীতিমতো অজ্ঞান হতে হতে বারবার করে বলছেন যে আমি কি নিয়ে থাকব। এই যে এক মায়ের কাতর আরতি, এই আরতি আমাদের এই বন্যা অবস্থায় কিভাবে মাকে সান্ত্বনা দেবে আমরা কেউ জানি না। আপনারা যারা বোঝেন, আপনারা যারা বোঝান, আপনারা যারা জীবনকে কাছ থেকে দেখেন,
এই মুহূর্তে এই যে আমরা কথা বলছি আপনাদের সঙ্গে, শুধুমাত্র এই মুহূর্তেই হয়তোবা শত শত সন্তান তার বাবা এবং মাকে জিজ্ঞাসা করছেন কোনো একটি ত্রাণ শিবিরে যে তারা কবে বাড়ি ফিরে যেতে পারবেন। আমরা যারা আরাম আয়েশে আছি, আমরা যারা হয়তোবা জলের এই প্রকোপ কোথাও টের পাইনি, আমরা যারা দোতলা, তিনতলা, চারতলায় থাকি, আমরা যারা নিরাপদ আশ্রয়ে মাথা গোজার ঠাঁই নিয়েছিলাম, খাবার দাবারের সেরকম কোনো কষ্ট হয়নি, আমাদের প্রত্যেকের দায়িত্ব এই অসহায়, নিরন্ন, বিবস্ত্র মানুষগুলোর পাশে দাঁড়ানোর। আমাদের রাজ্যে এখনো এমন পরিবার রয়েছেন এই বন্যার কারণে যারা সর্বস্ব হারিয়েছেন, তাদের জামা কাপড়, এমনকি বাড়িতে ব্যবহার করেন যে গামছাটা, সেটাও জলে তলিয়ে গেছে, এমনটাও আছে। আপনারা যারা যাচ্ছেন, আপনারা যারা ত্রাণ শিবিরগুলোতে পা রাখছেন, আপনারা যারা কাছে গিয়ে তাদেরকে দেখছেন, আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, আপনারা যারা নানাভাবে ত্রাণ সামগ্রী জোগাড় করছেন বা নিজেরাই কেনাকাটি করে হয়তোবা ত্রাণ শিবিরে পৌঁছচ্ছেন, আপনারা ভালো বলতে পারবেন এই কথাগুলো। এই যে ছেলেটি তার মতো করে একটি নৌকার মতো আয়োজনে নিজেকে এপারে নিয়ে আসছিল, সে কি জানতো হঠাৎ করে বিদ্যুতের তারে তার মৃত্যু হয়ে যাবে জলের মধ্যেই? এখানে কি করণীয়? এখানে আমাদের করণীয় যে কোথায় কোথায় তার রয়েছে, বিদ্যুতের তার আদৌ রয়েছে কিনা, সেই বিষয়গুলো আগে দপ্তরের কর্মীদের দিয়ে নিশ্চিত করানো, তারপর সেই রাস্তা দিয়ে চলাচল করা। এই বিষয়গুলো কিন্তু এলাকাবাসী হিসেবে, ক্লাব, সংস্থা, সংগঠন হিসেবে আমাদেরকেও দায়িত্ব নিতে হবে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ দপ্তর, স্বাস্থ্য দপ্তর, যে যার কাজ করছেন দুর্দান্তভাবে। এক একটি দপ্তরের আধিকারিক, কর্মীরা তারা বিগত কয়েকদিন ধরে অসাধারণ ভূমিকা পালন করছেন সারা রাজ্য জুড়ে। বিক্ষিপ্ত কিছু ঘটনা, কিছু অভিযোগ, কিছু অভিমান এগুলো রয়েছে, এগুলো থাকে এবং থাকবেই হয়তোবা, কিন্তু সার্বিকভাবে যেভাবে প্রশাসন ঝাঁপিয়ে পড়ে এই বিপদকে মোকাবেলা করেছে তা এক কথায় দুর্দান্ত। কিন্তু পাশাপাশি আরো বৃহত্তর বিপদগুলো থেকে আমাদেরকে এখন বাঁচতে হবে, আর তার জন্যে ভূমিকা নিতে হবে আমাকে, আপনাকেও। ভূমিকা নিতে হবে সরকারের অঙ্গ সংগঠনগুলোকে। আমরা যদি শুধুমাত্র একটি অফিস, একটি পদ কিংবা কেউ একজন ব্যক্তি বিশেষ এসে সব সমস্যার সমাধান করে দেবেন ভাবতে থাকি, তাহলে ভুল হবে। এই আলোচনা থেকে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনাদের প্রত্যেকের কাছে কাতর আর্জি, আসুন আমরা একসঙ্গে মিলেমিশে এক একটা বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করি, নিজের পরিবারকে রক্ষা করি এবং আশেপাশে যারা আছেন তাদেরকে বোঝাই, তাদেরকেও রক্ষা করি। যে মা আজ সন্তান হারা হলেন, তিনি সারা জীবন এই বন্যাটিকে মনে রাখবেন। এই বন্যার ভয়াবহতা তাকে একেবারে সর্বশান্ত করে দিয়ে গেল। যে ছেলেটি আজ মরে গেল হঠাৎ, সে হয়তোবা কারোর জন্য খাবারের জল নিতে পারে আসছিল, কে জানে, কিন্তু তার পরিবার নিঃস্ব হয়ে গেল। আমাদের আজকের এই আলোচনা থেকে আপনাদের প্রত্যেককে আমরা বারবার এই কথাটুকু বলতে চাইছি যে আপনারা যদি সজাগ না হন, আপনারা যদি সচেতন না হন, এখন যদি ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে মাছ ধরতে যান, কিংবা মাছ ধরার জায়গায় আপনার ছেলে বা মেয়েটি দৌড়ে চলে গেল কিনা যদি না নজরে রাখেন, তাহলে এই বিপদগুলো কিন্তু ঘটতেই থাকবে। এই বিপর্যয়কে এখনো আমরা মোকাবেলা করে উঠতে পারিনি। এই ভয়াবহতা, বন্যার ক্ষত চিহ্ন এখনো আমাদের রাজ্যের দিকে দিকে রয়ে গেছে। এই পরিস্থিতিতে যদি এখন এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুগুলো ঘটতে থাকে, এই মৃত্যুর খবরগুলো আসতে থাকে, মন খারাপ দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ হবে আমাদের। আসুন সম্মিলিতভাবে এখনো সজাগ থাকি, সচেতন থাকি, একে অপরকে বলি বিপদ কিন্তু কেটে যায়নি, বিপদ এখনো আছে। শোনাই আরেকবার আপনাদের, দেখাই দৃশ্যগুলো, এবং আপনারা নিজেদের পরিবারে বসে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করুন, বন্ধু বান্ধবদের জানান, যারা দূর দূরান্তে রয়েছেন এই রাজ্যের বিভিন্ন জেলা, মফস্বল শহরগুলোতে রয়েছেন, তাদেরকে বলুন কোথায় কোথায় কি কি বিপদ ঘটছে, যাতে তারা তাদের মতো করে সচেতন এবং সজাগ হতে পারেন। দেখুন, টানা আসিল, 8 টাকা আমরা বাঁধছি,
একটা রস টানা দুনুকুটি যে টানা আছে ওই দুনুটা তারা বাঁধতে সেটাতে প্রথমে তিনটে এদিকের একটা তার কাটছে, এদিকের একটা তার কাটছে, কাটানোর পরে ওই খুঁটিটা যাত্রাটা ভাঙে আমরা এটাতে টানা দিচ্ছি, এদিকের খুঁটিটাও টানা দিয়ে ভাঙানোর পরে এ সাইডের তার কাটানোর পরে এই সাইডে একটা তার কাটতে যায় সেটা সিঁড়ি সব কাটবে টোটাল 3 জন, তার নাম জানা গেছে নি? বর্তমানে আসলে কি ঘটনা হয়েছিল আপনারা বলতে পারবেন বিষয়টা কি? বিষয়টা বলতে আমরা কাছে ফোন এসেছিলাম কি অনেকক্ষণ ধরে গেলাম, প্রথমে ট্রেনে একজন আনছি যে নাকি এখানে একজন যারা এক্সিকিউটিভ গার্ডিয়ান এরা ওনারাই না দিয়ে গেছি, তারপরে যে আবার ফোন করছে, তারপর আবার গেছি, তারপর পরে ওইখান থেকে একটা গাড়ি কাটানো হয়েছে, আবার একজন হয়েছে। এই মূল থেকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে নাকি? কয়জন তারা এরকম? টোটাল 2 জন মানে বিদ্যুৎ স্পৃষ্ট, টোটাল 3 জন। অ্যাকচুয়ালি আজকে তোমার 3:50 ফায়ার সার্ভিসে রাজু দেবনাথ নামে একজন ইটস ব্রড ডেড কেস। বয়স প্রায় 35 বছরের কাছাকাছি এবং বাড়ি ওনার গর্জন বাড়ি ওনার দুধ পুষ্করী, ঠিক আছে। ইটস ব্রড ডেড। আমি যতটুকু হিস্ট্রি পাইছি যে কাজ করতেছিল ওইখান থেকে পড়ে গেছে, আমাদের কিছু করার রিসিভ ইন এ ব্রড ডেড কন্ডিশন। তো এখন উই হ্যাভ সেন্ড ফর ইস্ট কয়জন ছিল তারা? তারা 2 জন ছিল। তাদের নামগুলি জানা আছে আপনার? মুফাজ্জল হোসেন, আরিফ হোসেন। যিনি মারা গেছেন ওনার নামটা কি? মুফাজ্জল হোসেন। ওরা কি একবারই লোভী? একবারই কাকা তো ভাই। যে মারা গেছে এর নাম মুফাজ্জল হোসেন, যে অসুস্থ আছে ওর নাম হচ্ছে আরিফ হোসেন। ওদের বাড়িটা কোন জায়গায় মূলত? পশ্চিম দিলপাড়া ফকির বাড়ি 4 নম্বর ওয়ার্ড। Actually তারা কি শিবিরে ছিলেন? শিবিরে ছিল, বাড়ি থেকে ঘরদুয়ার দেখতে গেছে, শব্দ জলের নিচে দেখতে গেছিল, আসার সময় চলতে দিছে নৌকা, তো এস্টিমেটে তার বাস লাগিয়ে মানে গেছে। একটা খবর যে জানা গেছে যে গত কয়েকদিন ধরে এখানে বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ এসটি লাইন কাটছে না, এমনি বিদ্যুৎ নাই, এমনি বিদ্যুৎ বাড়ি ঘরে লাইন কাটা, বাট এসটি লাইন আসিল। এলটি লাইনটা মানে কাটা হয়েছে, এসটি লাইনের রয়ে গেছে। এসটি লাইন কত উপরে দেয়? মানে একদম মনে করেন যে জলের দিকে হেরা তো বাসে লাইন কাটা, একটা বাস লাগিয়ে গেছে। মনে করে হেরা তো জানছে লাইন কাটা মাইকিং করে দিছে, তুলো তারও লাগলেই বাকি চলছে দিছে, বাসে লাগিয়ে গেছে, তারও লাগার লগে লগে হেরে বাসে ফুরে গেছে, ফুরে জলে পড়ছে, লগের যে লাভ দিছে হেরা 2-3 টুকাই অসুস্থ কোনো মতো সাইডে পড়ছে। একজন এখনো চিকিৎসাধীন আছেন, একজন চিকিৎসাধীন আছে, আরেকজন যে চিকিৎসাধীন ওনার নাম কি? আরিফ হোসেন। আরিফ হোসেন। অ্যাকচুয়ালি আমরা ডিউটিরত অবস্থাতে আজকে তো সারাদিন ধরে প্রচুর মানে এই ফ্লাড রিলেটেড প্রচুর পেশেন্ট আছে। তো এর মধ্যে শোনা যায় মানে একটা হঠাৎ করে একজন পেশেন্ট ব্রড ডেড ইজ বিং বেসিক্যালি ব্রড ডেড ওকে নিয়ে এসছে। অ্যাকচুয়ালি মানুষের ইমোশনস আর কি, একসাথে বাড়ির একজন মারা গেছে, পুরো পাড়ার সবাই চলে এসছে, অন্য কিছু না, সবাই টেন্স ছিল, খারাপ কিছু হয়নি আমাদের এখানে। ছেলেটার নাম হলো মঈনুদ্দিন, 19 বছর। ও নাকি মাছ ধরতে গেছিল, মাছ ধরতে যাওয়ার পর ওই বাসের মধ্যে কারেন্টের তার লেগে তো ইলেকট্রিকিউশন হয়ে গেছে এবং অনেকক্ষণ গ্রাউন্ড ছিল পেশেন্টটা, ঠিক আছে। তো ওকে খুঁজে বের করা হয়েছে, কিন্তু যতক্ষণে বের করা হয়েছে আই থিঙ্ক হি ইজ পাস্ট অ্যাওয়ে। এমনি খারাপ কিছু হয়নি, মানে ওই সব এপ্রিহেনশন সবাই। ওরা কয়জন আনা হয়েছিল স্যার? এরকম 2 জন, ওর সাথে ওর বন্ধুও ছিল, বন্ধু একটু স্টেবল আছে, আমরা ভর্তি করেছি এবং ট্রিটমেন্ট চলছে। ওর ভাই হতে পারে? ওর ভাই বা বন্ধু আর কি। নামটা কি? ওর নাম হলো আরিফ। আরেকজন যে ওর নাম আরিফ, 20 বছরের, ওকে আমরা ভর্তি করেছি, ও স্টেবল আছে, ও আমরা আরও বেটার ট্রিটমেন্ট দিচ্ছি আমাদের। স্যার মঈনুদ্দিন হোসেন, মঈনুদ্দিন হোসেন, ওরা পরিবার থেকে হয়তো বা মুফাজ্জল হোসেন বলেছিল, ওরফে নাম হতে পারে। ওরা কি এখন ময়নাতদন্ত আজকে হবে না কালকে হবে স্যার? ময়নাতদন্ত তো 4টার পর হয় না, কালকে হবে। কালকেই হবে। আমরা পুলিশকে রিকুইজিশন দিয়েছি এবং আমরা বলার কেউ না, ময়নাতদন্ত হবে বা না হবে, ডিসিশনটা পুলিশের থাকে, ওরা সব কিছু। পাশে থাকার চেষ্টা করছি, লিখেছেন শিমুল আহমেদ কাজী। রোহিত ভার্মা লিখছেন, এত ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে বিদ্যুৎ বন্ধ রাখাটা গুরুত্বপূর্ণ ছিল। এই মতামতগুলো আমাদের থাকবে, এই প্রসঙ্গগুলো নিয়েই আমরা কথা বলবো। আমরা প্রতিনিয়ত সজাগ রাখবো প্রথমে নিজেকে, নিজেদের, এবং তারপরে আশপাশে যারা রয়েছেন তাদেরকেও। মনে রাখতে হবে শ্রদ্ধেয় দর্শক, বন্ধু, শ্রোতা, আপনারা যারা নিয়মিতভাবে আমাদের আয়োজনগুলো দেখেন বা আমাদের আয়োজনগুলো নিয়ে ভাবেন, কথা বলেন,
আপনাদের এইটুকু মানতে হবে যে এখনো কিন্তু বিপদ শেষ হয়ে যায়নি। এখনই চট করে চাইলেই আমি যে কোনো নদীর পাড়ে চলে যেতে পারি, বিষয়টি এমনটা নয়। খুব বুঝে শুনে দেখে কোথায় কতটা পিচ্ছিল পথ রয়েছে এখনো তা অনুধাবন করতে হবে, আমাদের আন্দাজ করতে হবে। পাড়ার, এলাকার কিংবা প্রশাসনের যারা যুক্ত, তাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে কোথাও আমরা যদি চট করে যেতে চাই। নিজেরা নিজেদের মতো করে কোনো একটি রিস্ক নিয়ে যদি আমরা পাড়ি দিই, তাহলে তার খেসারত আমাকে, আপনাকে, আমাদের পরিবারকে দিতে হতে পারে। যে মা সর্বশান্ত হলেন, যে ভাইটি তার আরেক ভাইকে হারালেন, যে বাবা তার সন্তানকে হারালেন, যে আত্মীয় স্বজনেরা তাদের এক প্রিয় পরিবারের সদস্যকে হারালেন, তাদের কাছে আমরা তো যেতে পারবো না প্রতিদিন, আমি আপনি যাব না। তারা তো হারালেন, তারা তো সব খুইয়ে দিলেন। এই যে দাদু, তিনি সারা জীবন মনে রাখবেন যে তার নাতি বা নাতনি যখন মাছ ধরার একটি প্রক্রিয়ার মধ্যে ছিল, কোথাও না কোথাও সে মরে গেছে, ডুবে গেছে জলে। এখন চারপাশে আমাদের রাজ্যের নানা জায়গায় জল রয়েছে। সব জায়গা কিন্তু পশ্চিম জেলা নয় যে জল নেমে গেছে জায়গায় জায়গায়। জীবন স্বাভাবিক ছন্দে ফিরছে, বিষয়টি এমনটা নয়। এই রকম একটি অবস্থানে দাঁড়িয়ে আমরা যদি প্রতিটি ত্রাণ শিবিরের ভয়াবহতাগুলোকে মনে না রাখি, আমরা যদি মানুষ কিভাবে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসছেন, কিভাবে জল ধীরে ধীরে একেবারে তার গতি বাড়িয়ে এক একটা বাড়িতে ঢুকে গেছে, এক একটা জনপদে ঢুকে গেছে, তা যদি ভুলে যাই, চট করে আমরা যদি সবাই আবার একটা স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই, তাহলে চলবে না। স্বাভাবিক জীবন তো চলবেই, স্বাভাবিক জীবন স্বাভাবিক নিয়মে চলবে। অনুষ্ঠান হবে, আয়োজন হবে, আবার আমরা সবাই মিলে আমাদের মতো করেই বাঁচবো। এই ক্ষত চিহ্নগুলো থেকে যাবে জায়গায় জায়গায়। কিন্তু এখনো যদি আমরা বন্যাকে নিয়ে এতটা সজাগ না হই যে মৃত্যুবরণ করতে হচ্ছে, 2, 3, 4, 5 করে ঘটনা ঘটে যাচ্ছে প্রত্যেকদিন, তাহলে এটা কিন্তু আর মেনে নেওয়া যাবে না। এই কষ্টগুলো বাড়তে থাকবে। আপনারা সারা রাজ্যে বিভিন্ন জায়গায় আপনাদের মধ্যে অনেকে দারুণভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা আরেকবার আপনাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানাই, আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই যে আপনারা পাশে এসে দাঁড়ালেন, হয়তো বা এই শিশুটির হাতেই কেউ না কেউ গত কয়েকদিন আগে একটি খেলনা দিয়ে এসছেন বা একটি চকলেট দিয়ে এসছেন। ভাবুন তো, আজ এই শিশুটি হঠাৎ মরে গেল শুধুমাত্র একটু অসাবধানতার জন্য। এই অসাবধানতা যদি চলতে থাকে, এই অসাবধানতায় যদি আমাদের নজরদারি না থাকে, আমার আপনার নজরদারি না থাকে, তাহলে কি করে হবে? মনে রাখতে হবে, একটি দুর্যোগ কিন্তু আরো অনেকগুলো দুর্যোগকে দিয়ে যায়। মনে রাখতে হবে, একটি দুর্যোগ কিন্তু চট করে একদিনে দুদিনে শেষ হয়ে যায় না। আমাদের মনে রাখতে হবে, একটি দুর্যোগ কিন্তু বারবার আমাদের শিক্ষা দিয়ে যায়। সেই শিক্ষা থেকে যদি আমরা শিক্ষিত না হই, সেই শিক্ষা থেকে যদি আমরা পাঠ না নিই, সেই শিক্ষা থেকে যদি আমরা আদতেই মনোনিবেশ না করি, তাহলে এই ভুলগুলো ঘটতেই থাকবে। কাল ঈশ্বর, আল্লাহ, গড না করুন, আরো একটি জায়গায় আরো একটি শিশুর এরকম কিছু হয়ে গেল, কি বলবো আমরা নিজেদের? কি জবাব দেব নিজেদেরকে? প্রশাসনের কর্মকর্তাদের কাছে আরো একবার হাত জোর করে অনুরোধ করতে চাই, PB24 পরিবার অনুরোধ করতে চায় যে আপনারা কিছু সুনির্দিষ্ট নির্দেশাবলী প্রয়োজনে ত্রাণ শিবিরের আশপাশগুলোতে দিয়ে দিন। নদীর এলাকায় যারা বসবাস করছেন তাদেরকে বলুন কি করা এবং কি করণীয় নয়। বিদ্যুৎ দপ্তরের আধিকারিক কর্মীরা, আপনারা যারা মাঠে ময়দানে দারুণভাবে পরিষেবা প্রদান করছেন, আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারা বলুন যে জলের ওপর চলাচল করতে গেলে কি দেখতে হবে, কি দেখতে হবে না, বিদ্যুৎ জনিত কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, আমাদেরকে জানিয়ে দিন। প্রয়োজনে সরকার কিছু নির্দেশিকা জারি করুক। এই পরিস্থিতিতে আপনারা যারা সঙ্গে আছেন, আপনারা যারা রোজ আলোচনায় থাকেন, আপনারা জানেন এবং আপনারা সত্যি অর্থেই জানেন যে আপনাদের এলাকায় কোথায় কি সমস্যা, কোথায় কি দুরাবস্থা। এই সমস্যা এবং দুরাবস্থাগুলো যদি আমরা ঠিকভাবে মেটাতে না পারি, তাহলে আমাদের সত্যি অর্থেই ক্ষতি হবে। আসুন আমরা একে একে সবাই মিলে একটু একটু করে আমাদের এলাকা, আমাদের চারপাশ, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব, তাদেরকে এই বিষয়গুলো জানাই, তাদেরকে সজাগ সচেতন রাখি। আরেকবার দেখাই আপনাদের,
কেন আজকে আমরা এই আয়োজনটি করলাম, কি কারণে, কি হয়েছিল, কি ঘটেছিল দেখুন। শিবিরে আছিলাম, শিবিরের শিকা বাবু দোকানে আছে, দোকানে থেকে আমারও ফোন করছে, ওই যে দোকানে কাজ হচ্ছে আগুন লেগে আইছি, কাজ করছে, হঠাৎ করে আছে বুকে ব্যথা করছে, বুকে ব্যথা করতে করতে কইছে গ্যাস উঠছে, কিন্তু গ্যাসের ওষুধ খাইছে, গ্যাসের ওষুধ খাইয়া কইছে বাবু একটু ঘুরাই দিকে মাঠের দিকে বয়ে আছে, এরপর এখান থেকে লুকাইয়া কইছে কি বাবুর এমন এমন, এরপর এখান থেকে নিতে নিতে বাবুর এই অবস্থা। খেলার মাঠে শিবির থেকে অ্যাকচুয়ালি আমি জানি না আপনি কোথায় আছেন, যতটুকু জানি ওনাদের বাড়ি 9 নম্বর ওয়ার্ডে। তো ওই ভদ্রলোক বুকে ব্যথা নিয়ে হাসপাতালে, মানে ওরা বাড়ি থেকে বলছে যে বুকে ব্যথা বলছিল। তো যখন আমার এখানে আনে তখন অলরেডি ভদ্রলোক আনকনসিয়াস অবস্থায় ছিল, শ্বাস খুব একটা বেশি চলছিল না, কিন্তু হার্ট রেট ছিল। তো আমরা যথারীতি যতটুকু করা যায় আমরা ইঞ্জেকশন দিয়ে, অক্সিজেন সাপ্লাই দিয়ে, সাকশন দিয়ে যতটুকু পারি করেছিলাম। তো এরপরে কিছুক্ষণ পরে দেখলাম আস্তে আস্তে হার্ট রেটে ভদ্রলোক বন্ধ হয়ে গেল, ভদ্রলোক মারা গেল। মোস্ট প্রবলি ভদ্রলোকের আগেও হার্টের সমস্যা ছিল, আমাদের দেখাতো হাসপাতালে দেখলাম। উনি স্ট্রোক করে মারা আছে। কই আসছিল? এই দোকানে আসছিল, দোকানে আসছিল, সবাই শিবিরে আসছিল, আর বাড়ির সবাই শিবিরে আছে। শিবির থেকে দোকানে আইছিল। দোকানে আসছিল, কি কাজ করতেন? জুতার কাজ করতেন, জুতো সেলাইয়ের কাজ করতেন। তো কত বছর এখানে কাজ করতেন? প্রায় 40-45 আর বেশি হইব, কারণ বয়স এমনি তো 60-এর উপরে, 60-65 হইব। আপনারা আজকের এই আয়োজনে আরেকবার সম্পৃক্ত হন এবং যারা যারা দেখছেন প্রথম থেকে এই আয়োজন, আমরা কি বলতে চাইছি আপনারা নিশ্চয়ই হৃদয় দিয়ে বুঝতে পাচ্ছেন। আপনাদের কাছে আমাদের খুব 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 করে অনুরোধ, এই বিষয়গুলো দেখুন, এই ভয়াবহতা, এই চিত্রগুলো, এই ঘটনাগুলো আমাদের একেবারে মন খারাপের দিকে নিয়ে যাচ্ছে বারবার প্রতি মুহূর্তে। যখনই এই খবরগুলো উঠে আসছে আমাদের মন তৎক্ষণাৎ কেমন এক বিষণ্ণ ঘোর ঘোর বিষণ্ণতায় ডুবে যাচ্ছে। আমার লাগা তুই আমরা ডেরা করছি না, খাওয়াই তুই না রে, ও জেরা রে, ও জেরা, ও জেরা রে, ও জেরা রে, ও জেরা। মানে যাতে ফিরতেছে, হ্যাঁ বলটা মারছে দিকে পুকুর বাড়ির দিকে গেছে। আমি প্রথম করে বলটা লেগে গেছি, বলটা লেগে যাই দিকে একটা মানে মৃত্যুতে ভাসতেছে। আমি প্রথম ভয় পেয়ে গেছি, তারপরে আমি তারা ডাকতেছি, তারা আমার লোক ডাকতেছে, এত কইতেছে যে এটা বল তাল তাল। আমি জানি না এটা তাল না, এটা তো মৃত্যুতে ভাসতে আছে। আমরা তারাই দেখি তাই হেললাম মৃত্যু ভাসতে আছে। পুকুরে কি তোমরা লোক খেলতে গেছে না? না না, আমরা লোক খেলতে গেছে না। হ্যাঁ দাদার লোক গেছে মাছ ধরতো, আমরা 2-3 বার হ্যাঁ উঠাই দিছি বাড়ির দিকে, হ্যাঁ আবার গেছে। বয়সটা কত তার? এই তো অনুমানিক 6-6। মাছ ধরছিলেন? কই মাছ ধরছেন? আপনার নাতি আপনার সাথে গেছিল না আপনি পরে গেছেন? না পরে উড়ি গেছে কি দোয়ানো হাকে গেছে কি তুই নামি যায় রে, ফুটফুট নামি গেছে। কেউ দেখছেন না আপনারা? রাজ্যের ফুলানি বল খেলো দাও, কেউ দেখছে না। অনেকে খেলাধুলা করে। কোন জায়গা দিলে? এটা মধুবন, এই ওই মাস্টারপাড়ার এই দিক দিয়া। এখানে একটা লিক আছে, লিকের পাশে অন্য খেলাধুলা করে, সবাই বসি দিয়ে মাছ ধরে। দাদার লগে গেছিল মাছ ধরতে গিয়ে দাদা মনে হয় তারা অনেকবার ফ্লাইনে কয়েকবার তারা ফিরে দিয়েছিল আওয়ার জন্য, কিন্তু তুই বারবার এদিকে যায়। কিন্তু কদ্দুর 5 মিনিটে যাইয়া তুই পুষ্করণী সাইডেই ফিরে গেছে, এটা কেউ বলতে পারে না। পরে ফ্লাইন জন বলানতে গেছে, বলানতে দেখো
কয়জন মারা গেছে? আরেকজন কেডা? একজনের নাম কি যে মারা গেছে? এর নাম কোন জায়গায় আপনার বাড়ি? কই আইতাছিল? কোন শিবিরে? কোন জায়গায়? নানা দিঘির পাড়। বাড়ি কই আসলো? হ্যাঁ, আচ্ছা। কোন জায়গাতে আপনারা কাজ করছিলেন? তৈলানি। কি কাজ? ইলেকট্রিকের ওই পিলারের কাজ নাকি? কোন সময় ঘটনাটা? দুইটা। আচ্ছা, পিলারের কি কাজ করছিল? পিলার মানে কালটাই দুটা পিলার আছে, দুটা পিলার থেকে একটা পিলার কালটাই। আমরা যারা কাজে গেছি সবাই পিলার পুরো পুরাটি দেখছি। একটা সেটা আমরা আরো পার্কিং গেছে সামনে আগে তারা টিভি দিয়ে আউট করে আসে তো আস্তে আস্তে হিট করে আমরা একটা গর্ত করছি যে গতিটা জিয়ানো ঘুরবে গর্তটা ধরেন হাঁটু আমার করছি এই সবই আমরা টিফিন গেছি। খাওয়া খাওয়ার পরে থেকে গেছে তুমি যায় মনে মন সিঁড়িটা লাগাই তো আমি আস্তে করি সিঁড়ি লাগাইছি, সিঁড়ি লাগাই সিঁড়ি বাঁধছে তার সিঁড়ির উপরে একটা কালার দিয়েছি। সিঁড়িটার টানা আছে, একটা টানা আসিল, 8টা টানা আমরা বাঁধছি। একটা 10 টানা দুনুকুটে যে টানা আছে ওই দুটা টানা বাঁধছে সেটাতে প্রথমে 3টে এদিকের একটা তার কাটছে, এদিকের একটা তার কাটছে। কাটানোর পরে ওই খুঁটিটা যাত্রাটা ভাঙলে আমরা এটাতে টানা দিচ্ছি, এদিকের খুঁটিটাও টানা দিয়ে বাঁধছি। ভাঙানোর পরে এই সাইডের তারটি কাটছে, কাটানোর পরে এই সাইডে একটা তার কাটতে যায় সেটা সিঁড়ি সব টোটাল 3 জন। তাদের নাম জানা গেছে নি? বর্তমানে আসলে কি ঘটনা হয়েছিল আপনারা বলতে পারবেন বিষয়টা কি? বিষয়টা বলতে আমরা কাছে ফোন এসেছিলাম কি তাহলে অনেকক্ষণ ধরে কাছে গেলাম, কখনো একজন আনছি যে নাকি এখানে একজন যারা সিভিল গার্ডিয়ান এরা মারাই না দিয়ে গেছি। তারপরে যে আবার ফোন করছে, তারপর আবার গেছে, তারপর পরে ওইখান থেকে একটা গাড়ি কাটানো হয়েছে, আবার একজন হয়েছে। এই মূল থেকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে নাকি? কয়জন তারা এরকম? টোটাল 2 জন মানে বিদ্যুৎ স্পৃষ্ট, টোটাল 3 জন। অ্যাকচুয়ালি আজকে তোমার 3:50 ফায়ার সার্ভিসে রাজু দেবনাথ নামে একজন কিছু ব্রড ডেড কেস, বয়স প্রায় 35 বছরের কাছাকাছি এবং বাড়ি ওনার গর্জন বাড়ি ওনার দুধ পুষ্করি, ঠিক আছে। ব্রড ডেড আমি যতটুকু হিস্ট্রি পাইছি যে কাজ করতেছিল ওখান থেকে পড়ে গেছে, আমাদের কিছু করার রিসিভ ইন ব্রড ডেড কন্ডিশন। তো এখন উই হ্যাভ সেন্ড ফর পিএম কজন ছিল তারা? তারা 2 জন ছিল। তাদের নামগুলি জানা আছে আপনার? যিনি মারা গেছেন ওনার নামটা কি? ওরা কি একবারই লোভী? একবারই ভাই যে মারা গেছে এর নাম মুফাজ্জল হোসেন, যে অসুস্থ আছে ওর নাম হচ্ছে আরিফ হোসেন। ওদের বাড়িটা কোন জায়গায় মূলত? পশ্চিম দিলপাড়া ফকির বাড়ি। তারা কি শিবিরে ছিলেন? শিবিরে ছিল, বাড়িতে ঘরদুয়ার দেখতে গেছে, শব্দ জলের নিচে দেখতে গেছিল। আসার সময় চলতে দিচ্ছে নৌকা, তো এসটির তার বাস লাগিয়ে গেছে। একটা খবর যে জানা গেছে যে গত কয়েকদিন ধরে এখানে বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ এসটি লাইন কাটছে না, এমনি বিদ্যুৎ নাই, এমনি বিদ্যুৎ বাড়ি ঘরে লাইন কাটা, বাট এসটি লাইন আসছিল। এলটি লাইনটা মানে কাটা হয়েছে, এসটি লাইনের আছে এসটি লাইন কত উপরে দেয় মানে একদম মনে করেন যে জলের দিকে হেরা তো বাজে লাইন কাটা, একটা বাস লাগিয়ে গেছে। মনে করে হেরা তো জানছে লাইন কাটা মাইকিং করে দিছে, তুলো তারও লাগলেই বাকি চলছে দিছে, বাজে লাগিয়ে গেছে, তারও লাগার লগে লগে হেরা বাসে পুড়ে গেছে, পুড়ে জলে পড়ছে, লগের যে লাভ দিছে হেরা 2-3বার টুকাই অসুস্থ হয়ে সাইডে পড়ছে। একজন এখনো চিকিৎসাধীন আছেন, একজন চিকিৎসাধীন আছে, আরেকজন যে চিকিৎসাধীন ওনার নাম কি? আরিফ হোসেন। আরিফ হোসেন। অ্যাকচুয়ালি আমরা ডিউটিরত অবস্থাতে আজকে তো সারাদিন ধরে প্রচুর মানে এই ফ্লাড রিলেটেড প্রচুর পেশেন্ট আছে। তো এর মধ্যে শোনা যায় মানে একটা হঠাৎ করে একজন পেশেন্ট ব্রড ডেড বেসিক্যালি ব্রড ডেড ওকে নিয়ে এসছে। অ্যাকচুয়ালি মানুষের ইমোশনস আর কি, একসাথে বাড়ির একজন মারা গেছে, পুরো পাড়ার সবাই চলে এসছে, অন্য কিছু না, সবাই টেন্স ছিল, খারাপ কিছু হয়নি আমাদের এখানে। ছেলেটার নাম হলো মঈনুদ্দিন, 19 বছর। ও নাকি মাছ ধরতে গেছিলো, মাছ ধরতে যাওয়ার পর ওই বাঁশের মধ্যে কারেন্টের তার লেগে তো
তো ইলেকট্রিকিউশন হয়েছে এবং অনেকক্ষণ গ্রাউন্ড ছিল পেশেন্টটা, ঠিক আছে। তো ওকে খুঁজে বের করা হয়েছে, কিন্তু যতক্ষণে বের করা হয়েছে আই থিঙ্ক হি ইজ পাস্ট অ্যাওয়ে। এমনি খারাপ কিছু হয়নি, মানে ওই সব এপ্রিহেনশন সবাই। ওরা কয়জন আনা হয়েছিল স্যার? এরকম দুজন, ওর সাথে ওর বন্ধুও ছিল। বন্ধু একটু স্টেবল আছে, আমরা ভর্তি করেছি এবং ট্রিটমেন্ট চলছে। ওর ভাই হতে পারে? ওর ভাই বা বন্ধু আর কি। নামটা কি? ওর নাম হলো আরিফ। আরেকজন যে ওর নাম আরিফ, 20 বছরের, ওকে আমরা ভর্তি করেছি, ও স্টেবল আছে। ও আমরা আরও বেটার ট্রিটমেন্ট দিচ্ছি আমাদের। স্যার মইনুদ্দিন হোসেন, ওরা পরিবার থেকে হয়তো বা মোফাজ্জল হোসেন বলেছিল, ওরফে নাম হতে পারে। ওরা কি এখন ময়নাতদন্ত আজকে হবে না কালকে হবে স্যার? ময়নাতদন্ত তো 4টার পর হয় না, কালকে হবে। কালকেই হবে। আমরা পুলিশকে রিকুইজিশন দিয়েছি এবং আমরা বলার কেউ না, ময়নাতদন্ত হবে বা না হবে, ডিসিশনটা পুলিশের থাকে, ওরা সব কিছু। শিবিরে আছিলাম, শিবিরের থেকে বাবু দোকানে আছে, দোকানের থেকে আমারও ফোন করছে, ওই যে দোকানে কাজ হচ্ছে আউটু লেগে আইছি, কাজ করছে, হঠাৎ করে আছে বুকে ব্যথা করছে। বুকে ব্যথা করতে করতে কইছে গ্যাস উঠছে, কিন্তু গ্যাসের ওষুধ খাইছে, গ্যাসের ওষুধ খাইয়া কইছে বাবু একটু ঘুরাই দিকে মাঠের দিকে বয়ে আছে। এরপর এখান থেকে লুকাইয়া কইছে কি বাবুর এমন এমন, এরপর এখান থেকে নিতে নিতে বাবুর এই অবস্থা। খেলার মাঠে শিবির থেকে অ্যাকচুয়ালি আমি জানি না আপনি কোথায় আছেন, যতটুকু জানি ওনাদের বাড়ি। আপনারা এই আয়োজনগুলো শুনতে শুনতে নিজেদের মতো করে কথা বলেছেন, পরিবারে নিজেদের মতো করে নানা সিদ্ধান্ত হয়তোবা ইতিমধ্যেই গ্রহণ করে ফেলেছেন। আপনারা যারা এই শহরে থাকেন, অর্থাৎ রাজধানী শহরে থাকেন, আপনাদের অনেকের কাছেই বিষয়গুলো একটু অন্যরকম ঠেকতে পারে, কারণ আমাদের চারপাশে খুব বেশি নদী পুকুর ইত্যাদি তো নেই। গ্রামে গঞ্জে যারা থাকেন, এই শহর থেকে একটু দূরে যারা থাকেন, বাড়িতে বাড়িতে পুকুর, আশেপাশে নদী এবং পাড়ায় হয়তোবা মেঠো পথ, সেখানে এখনো কিন্তু সতর্কতা প্রয়োজন। বিদ্যুতের তার, ট্রান্সফরমার যেখানে যেখানে, তার আশপাশ এলাকা, বিদ্যুতের খুঁটি যেখানে রয়েছে তার আশপাশের এলাকা, প্রধানত জল যে অঞ্চলগুলোতে এখনো জমে আছে সেখান দিয়ে যাওয়া না যাওয়া ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমার মনে হয় সার্বিকভাবে আমাদের প্রত্যেকের একটি চিন্তা ভাবনা প্রয়োজন। যে যেখানে আছেন, যেমন করে আছেন, বড়দের সঙ্গে কথা বলুন, যারা বয়সে ছোট। আপনারা চট করে কোথাও বেরিয়ে পড়বেন না, চট করে কোথাও যাবেন না। অন্তত আপনাদের পরিবারের সদস্যদের কাছ থেকে বিষয়গুলো নিয়ে কথা বলে তারপর সেই পথ দিয়ে যান, নিরাপদ হয়ে যান। আর আপনারা যারা পাড়ায় দায়িত্ব নিয়ে থাকেন, কাজ করেন, বিভিন্ন সংস্থা, সংগঠন কিংবা সরকারি দপ্তরের সঙ্গে জড়িয়ে আপনারাও আমাদেরকে পথ দেখান। আমরা সবাই মিলেমিশে একটু ভালো থাকি। আগামীকাল সকালটা, দিনটা, রাতটা আজকের চেয়ে ভালো হোক, বিপদ কম থাকুক। আজ এই পর্যন্তই। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা নিয়ে আপনাদের দরবারে আসবো, কথা বলবো এবং আপনাদের সঙ্গ চাইবো প্রতি রাতের মতোই। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।